আসসালামু আলাইকুম দর্শক, কখনো কি ভেবেছেন এই মহাবিশ্বে শুধু আমরাই কি একা, নাকি এই মহাবিশ্বের অন্য কোথাও অন্য কোনো গ্রহে আমাদের মতো বুদ্ধিমান প্রাণীর বসবাস রয়েছে? অথবা যদি অন্য কোনো গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণী থাকে, তারাও কি আমাদের মতো চিন্তা করে যে তারাও কি শুধু একা এই মহাবিশ্বে? এই মহাবিশ্বের নানান প্রান্তে আমাদের মতো যদি কোনো প্রাণী থাকে বা এলিয়েন থাকে, তবে তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য নাসা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে করে তাদের মধ্যেও এই বার্তা পৌঁছানো যায় যে এই মহাবিশ্বে আমরাও আছি। 1977 সালে নাসা ভয়েজার মিশন স্পেসক্রাফট আকাশে লঞ্চ করে, যাতে করে আমাদের সৌরমণ্ডলের ভিতরে বা বাহিরে আমাদের মতো কোনো বুদ্ধিমান প্রাণী আছে কিনা বা আমাদের থেকেও কোনো বুদ্ধিমান প্রাণী আছে কিনা তার খোঁজ করতে এই ভয়েজার মিশন চালু করে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হাজারো সোলার সিস্টেম রয়েছে এবং দুটি সোলার সিস্টেমের মধ্যখানের জায়গাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। এই যে ভয়েজার মিশন, এর উদ্দেশ্য হলো নাসা যাতে জানতে পারে আমাদের সোলার সিস্টেম বা আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের ভিতরে বাহিরে যদি কোনো এলিয়েন সভ্যতা বা কোনো বুদ্ধিমান সভ্যতা বসবাস করে থাকে, তাহলে তাদের খোঁজ করা। আজকে পর্যন্ত নাসা মাত্র 5টি ইন্টারস্টেলার স্পেসক্রাফট আকাশে পাঠিয়েছে। সেগুলো হলো পায়োনিয়ার 10, পায়োনিয়ার 11, ভয়েজার 1, ভয়েজার 2 এবং নিউ হরাইজন। এই 5টির মধ্যে মাত্র 2টি ইন্টারস্টেলার স্পেসে পৌঁছতে পেরেছে, কেননা সোলার সিস্টেমকে পাড়ি দিতে একটি স্পেসক্রাফটের অনেক অনেক লম্বা সময় লাগে। যে দুটি স্পেসক্রাফট ইন্টারস্টেলার স্পেসে পৌঁছতে পেরেছে সেটি হলো ভয়েজার 1 এবং ভয়েজার 2। এই দুটি স্পেসক্রাফটের কারণে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই গ্রহগুলোর এত সুন্দর ছবি আমরা দেখতে পেরেছি। আজকে পর্যন্ত ভয়েজার 2 একমাত্র স্পেসক্রাফট যে ইউরেনাস ও নেপচুন গ্রহের কাছে যেতে পেরেছে। ভয়েজার 1 এখন পর্যন্ত মানুষের তৈরি একমাত্র বাহন যা পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে। আজকের তারিখ অর্থাৎ জানুয়ারি 2026-এ এই দুইটি ভয়েজার স্পেসক্রাফট কোথায় আছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দুটি স্পেসক্রাফটের উড়ার তারিখ থেকে এখন পর্যন্ত পৃথিবী থেকে কত দূরত্বে অবস্থান করছে তার তথ্য রয়েছে। এ দুটি স্পেসক্রাফটের সাথে মহাবিশ্বে ঘুরছে এলিয়েনদের জন্য অনেকগুলো মেসেজ বা বার্তা। 1977 সাল থেকে এখন পর্যন্ত এই বার্তাগুলো নিয়ে মহাবিশ্বের অনন্ত গভীরে ঘুরছে তারা। এই মেসেজ বা বার্তাগুলো দুটি স্পেসক্রাফটে দেওয়ার উদ্দেশ্য হলো যদি কখনো এলিয়েনেরা এগুলো পায় তবে তারা যেন আমাদের সম্পর্কে জানতে পারে। দর্শক, এলিয়েনদের জন্য নাসার দ্বারা প্রেরিত কি বার্তা রয়েছে, আসুন আজকে জেনে নেই যে নাসা এলিয়েনদের জন্য কি বার্তা দিয়েছে সেই ভয়েজার স্পেসক্রাফটে। ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি এরকম সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। 1965 সালে নাসায় কাজ করা এক ইঞ্জিনিয়ার লক্ষ্য করেন আমাদের সোলার প্যানেলের শেষ 4টি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন 1970 সালের দিকে একটি সার্কেলে চলে আসবে। এটি এমন এক সার্কেল যা 175 বছর পর আসে। এই সার্কেলে আসার মানে হলো তখন এমন একটি স্পেসক্রাফট পাঠানো যায় যা এই 4টি গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজে লাগিয়ে এই 4টি গ্রহের কাজ দিয়ে চলে যায়, খুব কম সময় ও কম জ্বালানি খরচ করে। এই নিয়মকে গ্র্যাভিটি অ্যাসিস্ট বলা হয়। দর্শক, এই গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে কোনো গ্রহ বা গ্রহাণুর ভরের উপর নির্ভর করে গতি ও গতিপথ পরিবর্তন করে এগিয়ে যাওয়া, এই ভিত্তির উপর নির্ভর করে ভয়েজার 1 ও 2 এর পরিকল্পনা করে নাসা এবং 1977 সালকেই বেছে নেয় নাসা এই দুটি ভয়েজার স্পেসক্রাফটকে লঞ্চ করার জন্য। ভয়েজার মিশন অনুসারে ভয়েজার 1 বৃহস্পতি, শনি গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়ার নির্দেশনা ছিল। বিশেষ করে শনি বা স্যাটার্ন গ্রহের চাঁদ
টাইটানের উপর ফোকাস করে। অন্যদিকে ভয়েজার 2 জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুনের পাশ হয়ে উড়ে যাওয়ার কথা ছিল। দুটি স্পেস ক্রাফটের নকশার কথা যদি বলা হয় তবে বলা যায় ভয়েজার 1 ও 2 প্রায় একই রকম। দুটি রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরের মাধ্যমে শক্তি পাওয়ার ব্যবস্থা ছিল। এই দুটি স্পেস ক্রাফটে সোলার প্যানেল ছিল না, কেননা মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ পার হওয়ার পর সূর্যের আলো আর তেমন থাকে না যে সোলার প্যানেলে চার্জ হবে। তাছাড়া এই দুটি স্পেস ক্রাফটের মিশন ছিল সোলার সিস্টেমকে ছাড়িয়ে যাওয়া। এজন্য এই ডিভাইসগুলোতে প্লুটোনিয়াম ডিকে দ্বারা এনার্জি দিয়ে থাকে। প্লুটোনিয়াম যখন ডিকে হয় তখন সে হিট বা গরম নির্গত করে এবং সেই হিট বা গরমে বিদ্যুতে রূপান্তরিত করা হয় এবং এখান থেকে এর নাম হয় রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর বা আরটিজি। তাছাড়া এই দুটি স্পেস ক্রাফটে 10টি আলাদা আলাদা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছিল, যাতে ছিল 2 ক্যামেরা ইমেজিং সিস্টেম ছবি তোলার জন্য, একটি ছিল স্পেকট্রোমিটার যা হাইড্রোজেন অ্যাবান্ডেন্স মাপার জন্য, দ্বিতীয় স্পেকট্রোমিটার যা মহাশূন্যে অতি বেগুনি রশ্মি মাপত, একটি ম্যাগনেটোমিটার যা গ্রহের ম্যাগনেটিক ফিল্ডকে মাপত, একটি হাইগেইন অ্যান্টেনা যা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনের কাজে ব্যবহার হতো। দর্শক, মজার বিষয় হলো ভয়েজার 1 এর আগে ভয়েজার 2 20 আগস্ট 1977 সালে লঞ্চ করা হয় এবং 16 দিন পর 5 সেপ্টেম্বর 1977 সালে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ভয়েজার 1 কে লঞ্চ করা হয়। যে দিকটি থেকে ভয়েজার 1 কে গতিপথ দেওয়া হয় সেটি ছিল ভয়েজার 2 থেকে ছোট ও দ্রুত গতির। তাই জুপিটার গ্রহের কাছে সর্বপ্রথম ভয়েজার 1 পৌঁছায় এবং এই সুন্দর দৃশ্যটি জুপিটার বা বৃহস্পতি গ্রহে তুলে ধরে ভয়েজার 1। ভয়েজার 1 66টি আলাদা আলাদা ছবি তুলে পাঠায় বৃহস্পতি গ্রহের। প্রত্যেকটি ছবি বৃহস্পতি গ্রহের একবার চক্কর কাটার পর তোলা। বৃহস্পতি গ্রহ একবার ঘুরতে সময় নেয় প্রায় 10 ঘন্টা। এই প্রথম বৃহস্পতি ও বৃহস্পতির উপগ্রহের এত সুন্দর ছবি পৃথিবীবাসী দেখে। সাথে সাথে বৃহস্পতি গ্রহের রিং বা বলয়, জুপিটার গ্রহ, তার রিংস, জুপিটারের মুন বা উপগ্রহ, এই তিনটিকে মিলিয়ে একসাথে জুরিয়ান সিস্টেম বলা হয়। জুপিটার গ্রহকে বাংলায় বৃহস্পতি গ্রহ বলা হয় আর জুপিটার গ্রহের জুপিটার নামকরণ করা হয়েছে রোমান সভ্যতার ঈশ্বর জবের নামে। আমাদের সৌরজগতে জুপিটার গ্রহের তো আরো 3টি গ্রহ রয়েছে, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এ সকল গ্রহে রিং বা বলয় এবং বেশ কিছু মুন বা উপগ্রহ রয়েছে। পাশাপাশি এই গ্রহগুলো গ্যাসীয় গ্রহ এবং এই 4টি প্ল্যানেটকে একসাথে জুরিয়ান প্ল্যানেট বলা হয়। এই জুরিয়ান প্ল্যানেটের একটি উপগ্রহে ভয়েজার 1 ফুটন্ত আগ্নেয়গিরির ছবি তুলতে সক্ষম হয় এবং পৃথিবীর মানুষ প্রথম পৃথিবীর বাহিরে ফুটন্ত আগ্নেয়গিরি দেখে। জুপিটার গ্রহে ভয়েজার 1 পৌঁছানোর আগে আমরা জানতাম বৃহস্পতির 13টি চাঁদ রয়েছে, কিন্তু ভয়েজার 1 এর মাধ্যমে আমরা জানতে পারি জুপিটার গ্রহে আরো 2টি মুন বা উপগ্রহ রয়েছে। কয়েক মাস পর 9 জুলাই 1977 সালে ভয়েজার 2 জুপিটারের কাছে পৌঁছায় এবং ভয়েজার 1 থেকে ভয়েজার 2 বেশি কাছে যায়। আর তখন আমরা জানতে পারি জুপিটারের আরো একটি মুন রয়েছে। ভয়েজার মিশনে আমরা জানতে পারি জুপিটারের 13 নয় 16টা চাঁদ রয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারি জুপিটার গ্রহে 95টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। এর 1.5 বছর পর 12 নভেম্বর 1980 সালে ভয়েজার 1 পৌঁছায় স্যাটার্ন গ্রহে। স্যাটার্ন গ্রহে পৌঁছে ভয়েজার 1 স্যাটার্ন গ্রহের 3টি চাঁদের সন্ধান দেয়। চাঁদগুলো হলো অ্যাটলাস, প্রমিথিউস আর প্যান্ডোরা। যারা অ্যাভাটার মুভি দেখেছেন তারা প্যান্ডোরা নামটি শুনেছেন। এটি হলো স্যাটার্ন গ্রহের একটি মুন বা চাঁদের নাম। তখন স্যাটার্ন গ্রহের 15টি চাঁদের সন্ধান পেলেও বর্তমান পর্যন্ত এ গ্রহের 146টি চাঁদের সন্ধান আমাদের কাছে রয়েছে। স্যাটার্ন গ্রহের একটি মুন যার নাম টাইটান, সেখানে বিজ্ঞানীরা পৃথিবীর বাহিরে পানির সন্ধান পেয়েছেন। স্যাটার্ন বা শনি গ্রহের টাইটান মুনকে নিয়ে বেশ কয়েকটি সায়েন্স ফিকশন মুভি তৈরি করা হয়েছে। দর্শক, স্যাটার্ন বা শনি গ্রহ পাড়ি দেওয়ার পর
ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর রাস্তা দুই দিকে ছড়িয়ে যায় এবং আলাদা আলাদা হয়ে ঘুরতে থাকে মহাকাশে। ভয়েজার 2 যায় ইউরেনাস ও নেপচুন গ্রহের দিকে এবং এই প্রথম কোনো মনুষ্য তৈরি যান যায় এই দুটি গ্রহের একেবারে কাছাকাছি। 1986 সালে ইউরেনাসের পাশ দিয়ে এবং 1989 সালে নেপচুন গ্রহের পাশ দিয়ে যায় এবং এই সুন্দর ছবিগুলো আমাদের উপহার দেয়। অন্যদিকে ভয়েজার 1 তার গতিপথ পরিবর্তন করে, ইক্লেপটিক প্লান এর বাইরে চলে যায়। ইক্লেপটিক প্লান হলো আমাদের সোলার সিস্টেমের একটি সার্কেল, যেখানে প্রত্যেকটি গ্রহ নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। দর্শক ছবিতে যেমন দেখছেন, সকল গ্রহ একটি সার্কেল অনুসরণ করে ঘুরছে। ভয়েজার 1 এই সার্কেল অতিক্রম করে উপরের দিকে চলে যায়। আজকের দিনে ভয়েজার 1 ৬১,৫০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটে চলেছে মহাকাশে। ছবি দেখছেন ভয়েজার 1 ভয়েজার 2 এর দূরত্ব সংক্রান্ত ডায়াগ্রাম। ১ জানুয়ারি ১৯৯০ সালে ভয়েজার এর ইন্টারস্টেলার মিশন শুরু হয়। অফিসিয়ালি সূর্যের বলয় থেকে বের হওয়া পরবর্তী মাসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ১৯৯০ বিশ্ব ভালোবাসা দিবসের দিন ভয়েজার 1 খুবই পপুলার একটি ছবি তুলে। ছবিটির নাম দ্য পেল ব্লু ডট। ছবিটি পৃথিবী থেকে ৬ বিলিয়ন কিলোমিটার দূরত্ব থেকে তোলা। ছবিতে আমাদের পৃথিবী ছোট একটি সর্ষের দানার মতো দেখায়। এত দূরত্ব থেকে তোলা হয় এই ছবিটি। এই সময় ভয়েজার 1 একটি সেলফি তুলে আমাদের সোলার সিস্টেমকে, যেখানে ভেনাস, আর্থ, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন ছোট বিন্দুর মতো দেখাচ্ছে, যেখানে মার্কিউরি ও মার্স দেখাচ্ছে না, কেননা সূর্যের আলো এত বেশি দুই গ্রহে পড়েছে, যার কারণে এই দুটি গ্রহ ফুটে ওঠেনি ছবিতে। এই ছবিগুলো তোলার পর ভয়েজার 1 এর ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়, যাতে পাওয়ার ও মেমোরি এর সক্ষমতা বাঁচিয়ে রাখা যায়। তাছাড়া তারপর এত অন্ধকার যে সেখানে কোনো কিছুর ছবি তোলার মতো অবস্থা নেই। তারপর ভয়েজার 1 এগিয়ে যায় ইন্টারস্টেলার এর অন্ধকারের মধ্যে। তারপর বেশ কিছু বছর ভয়েজার 1 এর কোনো তথ্য পাওয়া যায় না। 1998 সালে জানানো হয় এটি পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে পৌঁছানো মানুষের তৈরি বাহন, যা মহাকাশে ঘুরছে। তারপর 2004 সালে জানানো হয় ভয়েজার 1 টার্মিনেশন শক পেরিয়ে গেছে। টার্মিনেশন শক হলো এমন একটি জায়গা যেখানে সোলার উইন্ড আশ্চর্যজনকভাবে কম হয়ে যায়। দর্শক, সোলার উইন্ড হলো সূর্যের শক্তির অংশ। এটি সোলার সিস্টেমের চারিদিকে বুদবুদ বা বাবল বানিয়ে রাখে। এই বুদবুদ বা বাবলকে হিলিওস্ফিয়ার বলা হয় এবং এই হিলিওস্ফিয়ার আমাদের ইন্টারস্টেলার রেডিয়েশন থেকে বাঁচিয়ে রাখে। যখন আমরা হিলিওস্ফিয়ারের আউটার বাউন্ডারি হিলিওস্পোস পৌঁছাই, তখন সোলার উইন্ড আরো দুর্বল হয়ে যায়। ছবিতে ডায়াগ্রামে দেখুন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। শুরুতে আমাদের গ্রহগুলো, তারপর আসে কুইপার বেল্ট, যেখানে ধূমকেতু গুলো থাকে। এখান থেকেই শুরু হয় টার্মিনেশন শক। এরপরেই আসে হিলিওস্পোস বাউন্ডারি। হিলিওপোস বাউন্ডারির শেষের অংশ বা বুশক, যেটি ইন্টারস্টেলার এর আগে অবস্থিত। 25 আগস্ট 2012 সালে ভয়েজার 1 হিলিওস্ফিয়ার পেছনে ফেলে যায় এবং ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। দর্শক, এই বুশক এরিয়া পার হতে ভয়েজার 1 এর 22 বছর সময় লেগে যায়। দর্শক, আমাদের মনে প্রশ্ন জাগে যে এই ভয়েজার স্পেস ক্রাফট গুলো এত দূরত্ব থাকা অবস্থায় নাসা কি করে এই ইনফরমেশন গুলা পায়, বা আমরা কিভাবে এই তথ্যগুলা জানতে পারি? ভয়েজার স্পেস ক্রাফটে লাগানো হাই গেইন অ্যান্টেনার মাধ্যমে যত ফটো বা তথ্য আছে সব ট্রান্সফরমার হয় পৃথিবীতে থাকা নাসার 3টি ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে। এই ডিপ স্পেস অ্যান্টেনা পৃথিবীর 3 কোণায় 3টি লাগানো রয়েছে। ক্যালিফোর্নিয়া, মাদ্রিদ এবং অস্ট্রেলিয়ায় বসানো রয়েছে এই নেটওয়ার্ক সিস্টেম। দর্শক, অন্যদিকে ভয়েজার 2 5 নভেম্বর 2018 সালে প্রায় 6 বছর পর ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে। আজকের দিন পর্যন্ত মাত্র 2টি স্পেস ক্রাফট যারা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করতে পেরেছে। এই 2টি স্পেস ক্রাফটে সংরক্ষিত আছে এলিয়েনদের জন্য কিছু বার্তা।
যদিও এর আগেও নাসা এলিয়েনদের জন্য বার্তা পাঠিয়েছিল পায়োনিয়ার 10 এবং পায়োনিয়ার 11 এর মাধ্যমে। বাস্তবতা হলো ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই যে তত্ত্ব এলিয়েনদের জন্য পাঠানো হয়েছে প্রায় একই রকম পায়োনিয়ারের সাথে। পার্থক্য শুধু ভয়েজারে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পায়োনিয়ার 10 ও পায়োনিয়ার 11 এ লাগানো তত্ত্বগুলো ভয়েজার থেকে কম তথ্যবহুল ছিল, যেমন সূর্য থেকে আমাদের অবস্থান, আমরা মানুষরা কেমন বা আমাদের অবস্থান ইত্যাদি। কিন্তু ভয়েজারে এগুলো ছিল আরো বেশি তথ্যবহুল ও বিস্তারিত। ভয়েজারে লাগানো তত্ত্বগুলো একটি 12 ইঞ্চি গোল্ড প্লেটে বা চাকতিতে রয়েছে। এটি কপার প্লেট ও ফোনোগ্রাফ রেকর্ডেড। এতে আওয়াজ ও ইমেজ দুটিই রয়েছে। এরকম দুটি ডিস্ক ভয়েজার 1 ও 2 এ লাগানো রয়েছে। দর্শক, চলুন জেনে নেই এলিয়েনদের জন্য কি বার্তা রয়েছে এই ডিস্কে লাগানো। ফোনোগ্রাফ হলো এমন একটি ডিস্ক যেখানে সাউন্ড রেকর্ড করা যায় এবং ভয়েজার তৈরির সময় এগুলো খুব পপুলার ছিল। আপনারা হয়তো দেখেছেন আগেকার দিনে এই ফোনোগ্রাফে মানুষ গান শুনতো। এই যে বার্তা ভয়েজারে দেওয়া হয়েছে তাকে গোল্ডেন রেকর্ড বলা হয়। এই রেকর্ডটি 4টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো সিনস ফ্রম আর্থ, যেখানে 115টি ইমেজ ও ডায়াগ্রাম যা আমাদের পৃথিবী ও পৃথিবীতে থাকা বস্তু সম্পর্কে ধারণা দেয়। দ্বিতীয় ভাগ হলো গ্রিটিং ফ্রম দি আর্থ, যা 55টি আলাদা আলাদা ভাষায় মানুষের বলা অভিবাদন রয়েছে। সাথে রয়েছে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলের প্রিন্টেড মেসেজ। তৃতীয় ভাগ হলো মিউজিক ফ্রম দি আর্থ, যেখানে 28টি অডিও রেকর্ডিং রয়েছে যেগুলো বিভিন্ন দেশের মিউজিক রেকর্ডিং। চতুর্থ ভাগ হলো সাউন্ড অফ দি আর্থ, যেখানে রয়েছে আলাদা আলাদা প্রাকৃতিক শব্দ যার মধ্যে মানুষের ক্রিয়াকর্ম, বিভিন্ন যন্ত্রাংশের আওয়াজ সহ অন্যান্য সাউন্ড। দর্শক, এখন বিষয় হলো এলিয়েনদের কাছে যদি কখনো এই গোল্ডেন ডিস্ক পৌঁছায় তবে তারা সবার আগে এই গোল্ডেন ডিস্ক ব্যবহার করা জানতে হবে। যদিও ব্যবহার করার জন্য ডায়াগ্রাম আকারে এর ব্যবহার বিধি দেওয়া হয়েছে এবং সেটা বেশ জটিল, যেমনটা আপনারা ছবিতে দেখছেন। গোল্ডেন ডিস্কে মজুদ ছবিগুলোর আয়তন বা পরিমাপ মাত্র 59 কিলোবাইট, যা মেগাবাইটে রূপান্তরিত করলে দাঁড়ায় 0.07 এমবিতে। অথচ আজকের দিনে 5 থেকে 10 এমবির একটি ছবিও আমাদের কাছে ভুলা বা অস্পষ্ট মনে হয়। সেখানে 115টি ছবির জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র 69 কিলোবাইট বা 0.07 এমবি স্পেস। দর্শক, বর্তমানে ভয়েজার 1 এবং ভয়েজার 2 মহাকাশের অতল গভীরে ঘুরছে। বিজ্ঞানীরা ধারণা করেন ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর যে ব্যাটারির ক্ষমতা সেটি 2025-এর শেষের দিকে বা আশপাশের সময়ে এসে তার কার্যক্ষমতা হারিয়ে যাবে এবং যখন এটির কার্যক্ষমতা হারিয়ে যাবে তখন সেটি আমাদের সাথে চিরতরে যোগাযোগ বন্ধ করে দেবে। হয়তো কোনো একটা সময় বা আরো অনেক অনেক বছর পরে, অনেক অনেক দূরত্ব অতিক্রম করার পরে হয়তো এলিয়েনদের হাতে পৌঁছাবে সেই গোল্ডেন ডিস্ক, যেখানে রয়েছে পৃথিবীর সকল তথ্য। দর্শক, আপনাদের মনে কি ধারণা? আমাদের এই যে ভয়েজার মিশন সেটা কি কখনো গিয়ে পৌঁছাবে কোনো উন্নত সভ্যতার কাছে, ভিন গ্রহের কোনো প্রাণীর কাছে? আপনাদের ধারণাগুলো কমেন্ট করে জানান। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং কি নিয়ে ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সেই বিষয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।